সিবিআই টিম রাজেশ এবং নুপুরের ব্রেন ম্যাপিং টেস্ট করে, কিন্তু সেখান থেকেও এমন কিছু পাওয়া যায়নি যেটাতে মনে হয় যে রাজেশ তালোয়ারি দোষী। এছাড়াও ছাদে যে পায়ের মাপ পাওয়া গিয়েছিল তা ছিল 8 বা 9 নম্বর জুতোর, কিন্তু রাজেশের পায়ের মাপ 6 নম্বর। এখানেই পুলিশের সমস্ত তদন্ত সিবিআইয়ের কাছে ভুল বলে প্রমাণিত হয়। আবার নতুন করে তদন্ত শুরু করে সিবিআই, আর এই তদন্তের সময় একটা নতুন নাম উঠে আসে, যে নামটা ছিল কৃষ্ণ ঢাটারাই। আপনার হয়তো মনে হবে কে এই কৃষ্ণ। কৃষ্ণ রাজেশের ডেন্টাল ক্লিনিকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। আরশি এবং হেমরাজের মৃত্যুর ঠিক 2 দিন আগে রাজেশ তার ক্লিনিকে কৃষ্ণকে খুব বকাবকি করে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ড্রাইভার উমেশ শর্মা বলে, সেদিন ঝগড়া হওয়ার সময় কৃষ্ণ রাজেশকে বলে তাকে দেখে নেবে, খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 7 জুন 2008 সন্দেহ খুব গভীর হওয়ার কারণে সিবিআই টিম কৃষ্ণ ঢাটারাইকেও তুলে নিয়ে চলে আসে। এরপরেই কৃষ্ণর বাড়িতে সিবিআই তল্লাশি চালায়, আর সেখান থেকে পাওয়া যায় একটা বালিশের কভার, একটা রক্তমাখা খুকরি এবং একটা ট্রাউজার। ঘটনার পর 2 বার পলিগ্রাফ টেস্ট এবং নার্কো টেস্ট করা হয় কৃষ্ণর। এই টেস্টে কৃষ্ণ আরও 2 জনের নাম করে, রাজকুমার এবং বিজয় মণ্ডল। নাম দুটো পাওয়ার পরেই সিবিআই রাজকুমার এবং বিজয় মণ্ডলেরও নার্কো টেস্ট করে। জয় হিন্দ বন্ধুরা, আজকের এই কাহিনী 13 বছরের একটি মেয়ের, যার নাম আরশি তালোয়ার। 2008 সালে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর লোমহর্ষক কাহিনী। আজকে 2026 সালে এসেও এখনো পর্যন্ত এই কেসের খুনি অধরা। এই কেসের ইনভেস্টিগেশন দেশের 2টো বড় বড় এজেন্সি করার সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারা যায়নি। এমন কিছু রহস্য এই কেসে লুকিয়ে রয়েছে, যেটা যে অপরাধ করেছে অর্থাৎ অপরাধী জানে, আর যে ঘরে অপরাধ হয়েছে সেই ঘরের দেওয়ালটা জানে। অপরাধী নিজে থেকে গিয়ে কোর্টে সাক্ষী দেবে না, আর দেওয়ালের কান থাকলেও দেওয়াল কোর্টে সাক্ষী দিতে যেতে পারবে না। এই কেসের তদন্ত করতে গিয়ে পুলিশ বুঝতে পারে শুধু আরশি নয়, আরও একজনের মার্ডার হয়ে গিয়েছে। তার মার্ডারটাও একই সঙ্গে এবং যথেষ্ট রহস্যজনক। এমন সিচুয়েশন তৈরি হয়েছে, পুলিশ থাকার সত্ত্বেও ক্রাইম সিন থেকে সমস্ত প্রমাণকে লোপাট করা হয়েছে। চলুন আজকের এই কাহিনী একটু ভিতর থেকে জানা যাক। আমার বিশ্বাস এই সমস্ত কাহিনীটা শোনার পর আপনি নিজেও আতঙ্কে আঁতকে উঠবেন। তার সাথে সাথে এত থিওরি পাবেন যেটা ভারতবর্ষে এখনো পর্যন্ত ঘটেনি বললেই চলে। ঘটনার সূত্রপাত 15ই মে 2008। উত্তরপ্রদেশের নয়ডাতে সেক্টর 25-এর L32 ফ্ল্যাটের প্রতিদিনের মতোই ঝলমলে সকাল। ফ্ল্যাটের ভিতরে 13 বছরের আরশি তালোয়ার স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই ফ্ল্যাটেরই দ্বিতীয় ঘরটাতে ডক্টর রাজেশ তালোয়ার এবং তার স্ত্রী নুপুর তালোয়ার, তারা 2 জনে মিলে নিজেদের ক্লিনিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রাজেশ এবং নুপুর 2 জনই দাঁতের ডাক্তার। এই 2 জন একসাথেই নয়ডার সেক্টর 27-এ একটা ডেন্টাল ক্লিনিক চালায়। এই ক্লিনিক চালানোর সাথে সাথে রাজেশ নয়ডার ফোর্টেস্ট হসপিটালে ডেন্টাল ডিপার্টমেন্টের হেড। তার সাথে গ্রেটার নয়ডার ITS কলেজে তিনি পড়ান। ঠিক এই কারণে নুপুর এবং রাজেশ 2 জনই ব্যস্ত থাকে সারাদিন হাজারো কাজের শেষে রাত্রে 2-1 ঘন্টা 2 জন মিলে আরশির সঙ্গে সময় কাটায়। দেখবেন যে সমস্ত মা এবং বাবা সারাদিন উপার্জনে ব্যস্ত থাকে, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়। একজনের পড়াশোনা এবং স্কুল, এবং দ্বিতীয় 2 জনের কাজের ব্যস্ততায় তাদের সময়টা খুব কম হয়ে যায়। রাজেশ এবং নুপুরের একমাত্র মেয়ে আরশি, তার জন্মটাও অনেক অপেক্ষার পর হয়। তাই জন্য এই মা বাবার কাছে আরশি খুব আদরের। এক কথায় বলা যেতেই পারে মা বাবার হৃৎপিণ্ড সে। 15ই মে থেকে 9 দিন পর অর্থাৎ 24শে মে আরশির জন্মদিন। এদিকে 16 তারিখ থেকে আবার স্কুলের ছুটি পড়ে যাচ্ছে। সেই জন্য নুপুর এবং রাজেশ 2 জন মিলে প্ল্যান করে তার স্কুলের বন্ধুদের নিয়ে আরশির জন্মদিনটা 16 তারিখেই পালন করবে। L32 ফ্ল্যাটে আর একজন বসবাস করে, যার নাম হেমরাজ। হেমরাজের বাড়ি নেপাল। সে প্রতিদিন
আরশি, রাজেশ এবং নূপুর তিনজনেরই খুব খেয়াল রাখে। বাড়ির সমস্ত কাজে হেমরাজ পারদর্শী। বাড়ির সকলের খাবার ব্যবস্থাটা হেমরাজই করে। হেমরাজের হাতে খাবার খেয়েই আরশি স্কুলে যায়, রাজেশ এবং নূপুর দুজন মিলে কাজে বের হয়। 15ই মে সকলে নিজের নিজের কাজ শেষ করে নূপুর সন্ধ্যা 7:30 এবং রাজেশ রাত্রি 9:30 নাগাদ বাড়ি ফেরে। হেমরাজ তখন রাতের খাবার তৈরি করছিল। খাবার খাওয়ার পর জন্মদিনের আগেই রাজেশ আরশিকে একটা সোনির ডিজিটাল ক্যামেরা গিফট করে। এই গিফট পাওয়ার পর আরশির আনন্দে অন্ত নেই। সঙ্গে সঙ্গে ওই বক্স থেকে ক্যামেরাটাকে খুলে তার মা এবং বাবার সঙ্গে কয়েকটা ছবি ক্লিক করে। তিনজন একটু আনন্দ করার পর রাজেশ এবং নূপুর তাদের নিজেদের শোয়ার ঘরে চলে যায়। রাত্রি 12টা পর্যন্ত রাজেশ তার ঘরে বসেই তার ল্যাপটপ খুলে নিজস্ব কিছু কাজ করে। তারপর সে বিছানায় যায়। ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয় গোটা বাড়ি। আরশি তার ঘরে, হেমরাজ সিকিউরিটি রুমে, রাজেশ এবং নূপুর তাদের মাস্টার বেডরুমে। এই L32 ফ্ল্যাটের আয়তন 1300 স্কোয়ার ফিট। বাইরে থেকে দেখে গোটা ফ্ল্যাটটাকে সাধারণ লাগলেও এর ভিতরে ছিল বিশেষ ব্যবস্থা। সদর দরজা দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করার সময় 3টে দরজা পড়ে। প্রথমেরটা লোহার গ্রিলের গেট, দ্বিতীয়টা লোহার চাপা দরজা এবং তৃতীয়টা কাঠের মেন দরজা। এবার হেমরাজ যে ঘরটাতে শোয় সেটা 2টো দরজা। একটা খোলে বাড়ির ডাইনিং রুমে, আর একটা খোলে লোহার চাপা দরজা এবং গ্রিলের গেট ঠিক তার মাঝখানে। অর্থাৎ হেমরাজ চাইলে বাড়ির ডাইনিংয়ে প্রবেশ করতে পারে, আবার চাইলে সে বাড়ির প্রথম গেটের সামনে বের হতে পারে। কেউ বুঝতেই পারেনি এই রাতটা শেষ হলে কয়েকটা ঘন্টা পর এই L32 ফ্ল্যাটে কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। 15ই মে এমন একটা রাত যেটা বছরের পর বছর সমস্ত মানুষের কাছে রহস্য হয়ে রয়ে যাবে। 16ই মে সকাল 6টা ওই বাড়িরই কাজের মেয়ে ভারতী ফ্ল্যাটের সামনে এসে বেল বাজায়। প্রথমবার বেল বাজানোর পর তার জন্য দরজাটা কেউ খুলে দেয়নি। সে দ্বিতীয়বার বেল বাজায়, তখনও কেউ দরজা খোলেনি। তৃতীয়বার বেল বাজানোর পর ভিতর থেকে কাঠের দরজাটা খুলে নূপুর বেরিয়ে আসে। নূপুর ভারতীকে বলে, কিরে, বাড়ির দ্বিতীয় দরজাটা বাইরের দিক থেকে তালা দেওয়া কেন? হেমরাজ কোথায় গেল? কথাটা বলার সঙ্গে সঙ্গেই নূপুর ভিতর থেকে ফোনটাকে নিয়ে এসে হেমরাজকে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করার সাথে সাথেই আচমকাই কেটে যায়। নূপুর ভারতীকে বলে, হয়তো হেমরাজ দুধ আনতে গিয়েছে, তুই ওখানেই একটু ওয়েট কর। ভারতী বাইরে থেকে বলে, আমার অন্য বাড়িতে কাজের তাড়া আছে। এই কথাটা শোনার পর নূপুর ভিতর থেকে চাবিটা এনে ভারতীকে ছুঁড়ে দেয়। ততক্ষণে রাজেশ তালোয়ার ঘুম থেকে উঠে ডাইনিংয়ে প্রবেশ করেছে। হঠাৎ করেই তার চোখটা ডাইনিং টেবিলে রাখা একটা স্কচ হুইস্কি বোতলের দিকে পড়ে। বোতলটা দেখা মাত্র রাজেশ তালোয়ারের চোখে মুখে বিস্ময় আর ভয়ের ছাপ, কারণ বোতলটার সারা গায়ে রক্ত লেগে রয়েছে। এতটুকু সময় নষ্ট না করে রাজেশ যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়ে অর্থাৎ আরশির ঘরের দিকে ছুটে যায়। আরশির ঘরের দরজাটা খোলা দেখে রাজেশ আরও ভয় পেয়ে যায়। রাজেশ জানতো আরশি সবসময় দরজা বন্ধ করে ঘুমায়। ঘরে প্রবেশ করা মাত্র আতঙ্কে আঁতকে ওঠে রাজেশ। বিছানার মধ্যে আরশি পড়ে রয়েছে আর তার গলাটা কেউ ধারালো কিছু দিয়ে দু ফাঁক করে দিয়েছে। বিছানার চারিপাশে রক্তে মাখামাখি। রাজেশের গলা দিয়ে একটা জোরে চিৎকার বেরিয়ে আসে। তারপরেই সে ওই ঘরেরই মেঝেতে বসে পড়ে। স্বামীর গলার জোর আওয়াজ শুনে নূপুরও আরশির ঘরে পৌঁছায়। নূপুরও বিস্ফারিত চোখে মেয়েটার গলা কাটা দেখে আতঙ্কে আঁতকে ওঠে, বুবিয়ে কেঁদে ওঠে সে। ততক্ষণে ভারতী ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু ভারতীর জন্য চাবিটা প্রয়োজন পড়েনি। সে গেটটাকে একটুখানি ঠেলতেই অটোমেটিক খুলে যায় গেটটা। প্রত্যেকটা দরজা যে হালকা করে লাগানো রয়েছে সেটা ভারতীয় প্রথম বুঝতে পারেনি। ডাইনিংয়ে প্রবেশ করা মাত্র ভারতীয় শুনতে পায় আরশির ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। থতমত অবস্থায় ভারতী সেই ঘরের ভিতরে যায়, আর ভিতরে গিয়ে কিছু বলতে যাবে সেই অবস্থাতেই নূপুর ভারতীকে জড়িয়ে ধরে বলে ওঠে, দেখ, হেমরাজ আমাদের মেয়েকে মেরে বাড়ি থেকে পালিয়ে গেছে। আরশির অবস্থা দেখে ভারতীয় আতঙ্কে আঁতকে ওঠে। যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় ভারতী, আর রাস্তাতে গিয়ে সে আশেপাশে প্রতিবেশীদের বলে,
হেমরাজ আরশিকে মেরে বাড়ি থেকে পালিয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই রাজেশ তালোয়ারের বাড়িতে মানুষের ভিড় জমে যায়। এই সমস্ত ব্যাপার চলতে চলতে ওই অ্যাপার্টমেন্টেরই সিকিউরিটি গার্ড পুলিশকে ফোন করে দেয়। আর খবর পাওয়া মাত্র নয়ডা পুলিশের একটা টিম যত তাড়াতাড়ি সম্ভব রাজেশের L32 ফ্ল্যাটে পৌঁছায়। এদিকে পুলিশ আসার আগেই মানুষের ভিড়ে ক্রাইম সিন পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। বহু প্রমাণ মানুষের ভিড়ের চোটে ডিস্ট্রয় হয়ে যায়। পুলিশকে দেখা মাত্র রাজেশ এবং নূপুর দুজন মিলে বলে ওঠে, আমাদের বাড়ির রান্নার লোক হেমরাজ আমাদের মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ টিম তদন্ত শুরু করে। আর তার সঙ্গে সঙ্গে আরশির ঘর থেকে রক্তমাখা বিছানার চাদর, বালিশ এবং কিছু ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছু কালেক্ট করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ঠিক সকাল 8টার দিকে আরশির মৃতদেহকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। আর এখানেই পুলিশ একটা বড় ভুল করে ফেলে। পুলিশের দরকার ছিল আরশির ঘরটাকে সিল করে দেওয়া, কিন্তু সেটা তারা করেনি। তার উপর রাজেশের কোনো একটা স্টাফ আরশির ঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই কারণেই ক্রাইম সিন আরও খারাপ হয়ে যায়। এই সমস্ত ব্যাপার চলতে চলতে এক প্রতিবেশী ছাদে ওঠার সিঁড়িতে কিছু রক্তের দাগ দেখতে পায়। দেখা মাত্র ওই প্রতিবেশী সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে পুলিশকে জানায়। কিন্তু যখন পুলিশ রাজেশকে ছাদের চাবিটাকে চায়, ঠিক তখনই রাজেশ পুলিশের উপরে খুব রেগে যায়। পুলিশের ওপর সে চেঁচিয়ে বলে ওঠে, আমার মেয়ের খুনি হেমরাজকে ধরা বাদ দিয়ে আপনারা এখানে টাইম পাস করছেন। হেমরাজ হয়তো এতক্ষণ নেপালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। রাজেশ আরও পুলিশকে বলে, আপনারা যদি হেমরাজকে ধরতে পারেন তাহলে আমি আপনাদের 25,000 টাকা দেব। যেহেতু হেমরাজ বাড়ি থেকে নিখোঁজ, তাই পুলিশও বুঝে যায় এই কাণ্ডটা হেমরাজই ঘটিয়েছে। রাজেশ পুলিশকে বোঝায়, রাতের দিকে হেমরাজ স্কচ হুইস্কি খাওয়ার পর সে আরশির ঘরে গিয়ে তাকে শারীরিক নির্যাতন করতে চেয়েছে, কিন্তু আরশি যখন তার বিরোধিতা করে, হেমরাজ তখন তার খুপড়ি বের করে আরশির গলাটাকে দুভাগ করে দিয়ে পালিয়ে যায়। এই ব্যাপার পুলিশ বোঝার পরেই হেমরাজের উপর 20,000 টাকার পুরস্কার ঘোষণা করে। তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের একটা টিম নেপালের উদ্দেশ্যে রওনা হয়। এই ঘটনা বাইরে আসার পরেই সমস্ত টিভি চ্যানেল এবং নিউজ পেপার এই ঘটনাকে কভার করে। আর তার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। ওই দিনই নয়ডা পুলিশের এসপি মহেশ মিশ্রা একটা বয়ান জারি করে বলেন, 24 ঘন্টার মধ্যে এই কেস সলভ হয়ে যাবে। নয়ডাতেই ডক্টর সুনীল দৌড়ের নেতৃত্বে আরশির মৃতদেহর পোস্টমর্টেম করা হয়। বেলা 1টার দিকে তার পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। বৈকাল মোটামুটি 4টের সময় আরশির মৃতদেহ শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সৎকার্য করা হয়। পরের দিন খুব সকাল সকাল অর্থাৎ 17ই মে 2008 রাজেশ এবং নূপুর তাদের মেয়ের অস্থি নিয়ে গঙ্গাতে বিসর্জন করার জন্য হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়। এই কাহিনী শুনতে শুনতে আপনি এত রকম টুইস্ট পাবেন আর আপনার মনে এত রকম প্রশ্ন তৈরি হবে, তা আপনার কল্পনারও অতীত। চলুন এবার জানা যাক এই কাহিনীর দ্বিতীয় অধ্যায়। ওই দিন রাজেশ এবং নূপুর অস্থি বিসর্জন করতে যাওয়ার পর রাজেশের বাড়িতে শুধুমাত্র রাজেশের ভাই দীনেশ এবং কয়েকজন স্টাফ। এর মাঝে পুলিশের আসা যাওয়া ওই বাড়িতে লেগেই থাকে। পুলিশের এই তদন্তের সময় পুলিশেরই একজন অবসরপ্রাপ্ত স্টাফ কে গৌতম এই তদন্তে যোগ দেয়। 17ই মে বেলা 10টার দিকে L32 ফ্ল্যাটে আবার পুলিশ টিম পৌঁছায়। কে গৌতম বাবুর ছাদের সিঁড়িতে রক্তের দাগগুলো চোখে পড়ে, অর্থাৎ যে দাগগুলোকে পুলিশ আগে ইগনোর করেছিল। রাজেশের ভাই দীনেশকে ছাদের চাবিটা চায়, কিন্তু দীনেশ কোথায় চাবি আছে সেটা জানে না। আর এই জন্যই গৌতমবাবু ছাদের তালাটাকে ভেঙে দেয়। কিছু পুলিশ অফিসারকে সাথে নিয়ে তিনি ছাদে পৌঁছান। আর একটু এগিয়ে যাওয়ার পরই সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ছাদের উপরে একটা মানুষের লাশ পড়ে রয়েছে, তারও আরশির মতো গলাটা দুভাগ করা। আশেপাশে প্রচুর রক্ত পড়ে রয়েছে, মাছি ভ্যান ভ্যান করছে, ডিকম্পোস্ট হতে শুরু করেছে লাশটা। সঙ্গে সঙ্গে পুলিশ টিম রাজেশ এবং নূপুরকে ফোন করে হরিদ্বার থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বলে। বাড়ি ফেরার পর রাজেশ এবং নূপুরকে লাশটাকে দেখে জিজ্ঞাসা করা হয়, এটাকে? পুলিশের এই প্রশ্নে রাজেশ পুলিশকে বলে,
লাশটা ডিকম্পোজড হয়ে গেছে, তাই সে ভালো করে চিনতে পারছে না। রাজেশ নূপুর লাশ চিনতে পারছে না দেখে প্রতিবেশী কয়েকজনকে ডাকা হয়, আর তারা লাশ দেখা মাত্র সঙ্গে সঙ্গে শনাক্ত করে। তারা বলে এই লাশ আর কারো নয়, এটা এই বাড়িরই রান্নার লোক হেমরাজ। এক পলকের মধ্যে সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। যে হেমরাজকে কাল পর্যন্ত আরশির খুনি ভাবা হচ্ছিল, সে নিজেই অন্য কারো শিকার হয়ে গেছে। কেসটা এমনভাবে ঘুরে যাবে কেউ ভাবতেও পারেনি। পুলিশের কাছে এবার একটা বড় প্রশ্ন, যদি হেমরাজ আরশিকে মার্ডার করে না থাকে, তাহলে আরশি সহ হেমরাজকে মারলো কে? হেমরাজের বডি পাওয়ার পর অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কে কে গৌতম ওই ছাদের উপর থেকেই অনেকগুলো ছাপ পায়। ক্রাইম সিন দেখে এমন মনে হয় যেন হেমরাজের বডিটাকে কেউ টেনে হেঁচড়ে ছাদের মধ্যে নিয়ে এসে ফেলেছে। এছাড়াও ছাদের মধ্যে আরও কয়েকটা পায়ের ছাপ, যার মধ্যে শুকনো রক্তের চাপ লেগে রয়েছে। পায়ের ছাপগুলো দেখে পুলিশ টিম বুঝতে পারে এটা 8 বা 9 নম্বর জুতোর ছাপ হতে পারে। 17ই মে রাতের দিকে ডক্টর নরেশ বাবুর উপস্থিতিতে হেমরাজেরও পোস্টমর্টেম করা হয়। এরপর আরশি এবং হেমরাজের পোস্টমর্টেম রিপোর্ট বের হলে সেখানে দেখা যায় দুজনের মৃত্যুই 15ই মে রাত্রি 12টা থেকে 1টার মধ্যে হয়েছে। আরশি এবং হেমরাজ দুজনকেই প্রথমে কোনো ভারী জিনিস দিয়ে মাথায় মেরে অজ্ঞান করা হয়। তারপর অজ্ঞান অবস্থাতেই কোনো ধারালো জিনিস দিয়ে দুজনের গলাটাকে কেটে দেওয়া হয়। রিপোর্টে আরশির প্রাইভেট জায়গাতে কোনো রকম অসামান্য বা কোনো ইনজিওর পাওয়া যায়নি। নির্যাতনের কোনো রকম কোনো চিহ্ন সেখানে নেই। রিপোর্ট আসার পরেই মিডিয়ার সাংঘাতিক চাপের মুখে পড়ে পুলিশ। প্রায় সমস্ত মিডিয়াই পুলিশের উপরে দোষারোপ করে। এর ফলে 19 মেতেই যে সমস্ত পুলিশ টিম তদন্ত করছিল তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়। তার সাথে সাথে ইনভেস্টিগেশন অফিসার ইন্সপেক্টর দত্তরাম এবং এসপি মহেশ মিশ্রাকে ট্রান্সফার করে দেওয়া হয়। একটা নতুন টিম অ্যাপয়েন্ট করা হয়, আর এই টিম অ্যাপয়েন্ট করার সাথে সাথে এই টিমের সন্দেহ যায় বিষ্ণু শর্মার উপর। এবার আপনার হয়তো মনে হবে, কে এই বিষ্ণু শর্মা? বিষ্ণু শর্মার বাড়ি নেপাল। হেমরাজ রাজেশের বাড়িতে কাজ করার আগে বিষ্ণু শর্মাই হেমরাজের বাড়িতে কাজ করত। কিন্তু বিষ্ণু শর্মা লম্বা ছুটিতে নেপাল যাওয়ার সময় হেমরাজকে নেপাল থেকে নিয়ে এসে রাজেশের বাড়িতে কাজে ঢুকিয়ে দেয়। ছুটি কাটানোর পর বিষ্ণু শর্মা যখন আবার রাজেশের বাড়িতে আসে, তখন রাজেশ বিষ্ণু শর্মাকে বলে, আমাদের হেমরাজই ঠিক আছে, তোমাকে আর আমার এখানে কাজ করতে হবে না, আমরা হেমরাজকেই পার্মানেন্টভাবে রাখতে চাই। এই ঘটনা পুলিশ শোনার পরেই বিষ্ণুর উপরে সন্দেহ যায়। পুলিশের মনে হয় বিষ্ণুই হয়তো হিংসা করে এই কাজ করেছে। হয়তো বিষ্ণু রাতের অন্ধকারে হেমরাজের কাছে এসেছিল। হেমরাজকে খুন করার সময় আরশি তাকে দেখে ফেলে, আর আরশি দেখেছে বলে বিষ্ণু হয়তো আরশিকেও খুন করে চলে যায়। পুলিশের একটা টিম পাঠিয়ে বিষ্ণু শর্মাকে তুলে নিয়ে আসা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু তদন্ত আর জিজ্ঞাসাবাদে পুলিশ বুঝতে পারে খুনের দিন বিষ্ণু শর্মা ভারতে ছিলই না, সে ছিল নেপালে। ঠিক এখানেই আবার পুলিশের হাত সম্পূর্ণভাবে খালি। ব্যাপার সমস্ত বোঝার পর এই কেসের নতুন ইনভেস্টিগেশন অফিসার করা হয় অনিল সামানিয়াকে। আর দিল্লি পুলিশের একটা টিম ইউপির নয়ডাতে আসে নয়ডা পুলিশকে হেল্প করার জন্য। 22শে মে 2008 আরশির বন্ধু আনমোলকে পুলিশ টিম কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। 15ই মে আরশির মৃত্যুর কয়েক ঘন্টা আগে আনমোল আরশির ফোনে মেসেজ করেছিল। আনমোল আরশির খুব ভালো বন্ধু। নয়ডা পুলিশ যখন আরশির কল ডিটেল বের করে, তখন দেখা যায় গত 45 দিনে আনমোল আরশিকে মোট 688 বার ফোন করেছে। আনমোলের সাথে পুলিশের কথা হওয়ার পর আনমোল পুলিশকে এমন কিছু বয়ান দেয় যেটা সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশেরই বিশ্বাস করতে বেগ পেতে হয়। আনমোল বলে আরশির বাবা রাজেশ তালোয়ারের সঙ্গে অনিতা বলে কোনো এক মহিলার অবৈধ সম্পর্ক চলছিল। এই কথাটা আরশি আনমোলকে মৃত্যুর কয়েকদিন আগেই বলেছিল। প্রথম দিন থেকে রাজেশ যেভাবে হেমরাজকে দোষী সাব্যস্ত করেছে, আর হেমরাজের বডিটা দেখার পর রাজেশ যেভাবে চিনতে অস্বীকার করেছে, পুলিশের তখনই সন্দেহ হয়েছিল। কিন্তু আনমোলের মুখ থেকে পুলিশ এই সমস্ত ঘটনা শোনার পর
পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। 23শে মে 2008 রাজেশ এবং নূপুরের ডাক পড়ে পুলিশ লাইনে। আলাদা আলাদা দুটো ঘরে দুজনকে বসিয়ে 4 থেকে 5 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। এই জিজ্ঞাসাবাদে রাজেশ এবং নূপুর দুইজনের বয়ান ম্যাচ হয়নি। সেই জন্য ওখানেই রাজেশকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশ। ওই দিন সন্ধ্যাতেই ইউপির ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গুরুদর্শন সিং মিডিয়া কনফারেন্স করে এমন কিছু কথা বলেন যেটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। তিনি বলেন, রাজেশের যে অনিতার সঙ্গে সম্পর্ক ছিল সেটা আরশি জেনে ফেলেছিল। কিছুদিন থেকেই আরশি তার বাবা রাজেশের খুব বিরোধিতা করে। তিনি আরও বলেন, আরশি এবং হেমরাজের সম্পর্কটাও তেমনই কিছু একটা। 15ই মে রাত্রিতে আরশি এবং হেমরাজ দুজনেই আরশির ঘরে শুয়েছিল। এই শুয়ে থাকার ভঙ্গিমাটাও ছিল অত্যন্ত কুরুচিকর। বিছানাতে দুজনকে রাজেশ দেখা মাত্র হেমরাজকে রাজেশ ওখানেই পেটাতে শুরু করে। মারতে মারতে হেমরাজকে টেনে হেঁচড়ে ছাদে নিয়ে যায়। নিচে থেকে কিছু ধারালো জিনিস নিয়ে এসে হেমরাজের গলাটাকে ওখানেই কেটে দেয়। ছাদের মধ্যেই পড়ে থাকে হেমরাজ শেষ হওয়ার পর রাজেশ ছাদের দরজাটা চাবি দিয়ে নিচে চলে আসে। ডাইনিং টেবিলে বসে স্কচের বোতলটা খুলে কয়েক পেগ মদ খায়। কিছুক্ষণ পর আরশিকেও একই রকমভাবে খুন করে রাজেশ। ইন্সপেক্টর জেনারেল গুরুদর্শন সিংয়ের মুখে এই বয়ান শোনার পর সাধারণ মানুষ এবং মিডিয়া দুজনেই স্তব্ধ হয়ে যায়। সকলে একটাই কথা ভাবে, বাবা হয়ে একজন 13 বছরের মেয়েকে মারাটা প্রায় অসম্ভব। তার উপর ডাক্তার দেখানো এবং ঈশ্বরকে বহু ডাকার পর আরশির জন্ম হয়েছে। প্রশ্ন এখনো, 45 বছর বয়সী কোনো একজন মানুষের সঙ্গে 13 বছর বয়সের একটি মেয়ের এই বদনামের কাহিনী বহু মানুষের হজম হয়নি। এই বয়ান দেওয়ার পর পুলিশের উপরে সাংঘাতিক প্রেসার আসে, আর এই প্রেসারের ফলে পুলিশ তার নিজের বয়ান আবার বদল করে। এবার পুলিশ বলে আরশি ওই দিন রাতে রাজেশ এবং অনিতার সম্পর্ককে ভীষণভাবে বিরোধিতা করে। রাজেশের কথাগুলো শুনে খুব রাগ হয় আর আরশিকে ওখানেই হত্যা করে। হত্যা করার সময় হেমরাজ রাজেশকে দেখতে পায়, আর রাজেশ বুঝতে পারে হেমরাজ সবাইকে বলে দেবে। সেই জন্য টানতে টানতে হেমরাজকে ছাদে নিয়ে গিয়ে তাকেও খুন করে। কিন্তু এই দুটো হত্যাই যে রাজেশই করেছে তার কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। এই জন্য রাজেশ এবং নূপুর পুলিশের উপর ঠিকভাবে তদন্ত না করা, বারবার বয়ান বদল করা এবং তাদেরকে ফাঁসানোর অভিযোগ করে। হাজার রকম সমস্যা না মেটাতে পারার জন্য এবং মিডিয়ার অত্যধিক প্রেসারে এই কেস 31শে মে 2008 সিবিআইকে ট্রান্সফার করা হয়। সিবিআইয়ের হাতে এই কেস আসার পর জয়েন্ট ডাইরেক্টর অরুণ কুমারকে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার করা হয়। যেহেতু পুলিশের মতে রাজেশ তালোয়ারই দোষী, সেই জন্য সিবিআইয়ের টিমও এই অ্যাঙ্গেল থেকেই তদন্ত শুরু করে। সিবিআই প্রথমেই রাজেশ যে 15ই মেতে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়গুলোকে ফরেনসিক ল্যাবে পাঠায়। কিন্তু রাজেশের ওই জামা কাপড় থেকে শুধুমাত্র আরশির রক্তের দাগ মেলে। তার জামা কাপড় থেকে হেমরাজের কোনো রক্তের ছিটে ফোঁটাও মেলেনি। এরপর হুইস্কির বোতলটাকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সেখান থেকেও রাজেশের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। প্রথমেই বলেছিলাম এই কেসের তদন্ত হওয়ার আগেই বহু কিছু এদিক ওদিক হয়ে গেছিল। এরপরেই সিবিআই টিম রাজেশ এবং নূপুরের ব্রেন ম্যাপিং টেস্ট করে, কিন্তু সেখান থেকেও এমন কিছু পাওয়া যায়নি যেটাতে মনে হয় যে রাজেশ তালোয়ারই দোষী। এছাড়াও ছাদে যে পায়ের মাপ পাওয়া গিয়েছিল তা ছিল 8 বা 9 নম্বর জুতোর, কিন্তু রাজেশের পায়ের মাপ 6 নম্বর। এখানেই পুলিশের সমস্ত তদন্ত সিবিআইয়ের কাছে ভুল বলে প্রমাণিত হয়। আবার নতুন করে তদন্ত শুরু করে সিবিআই, আর এই তদন্তের সময় একটা নতুন নাম উঠে আসে, যে নামটা ছিল কৃষ্ণ ঢাডারাই। আপনার হয়তো মনে হবে কে এই কৃষ্ণ? কৃষ্ণ রাজেশের ডেন্টাল ক্লিনিকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। আরশি এবং হেমরাজের মৃত্যুর ঠিক 2 দিন আগে রাজেশ তার ক্লিনিকে কৃষ্ণকে খুব বকাবকি করে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ড্রাইভার উমেশ শর্মা বলে সেদিন ঝগড়া হওয়ার সময় কৃষ্ণ রাজেশকে বলে তাকে দেখে নেবে, খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 7 জুন 2008 সন্দেহ খুব গভীর হওয়ার কারণে সিবিআই টিম
কৃষ্ণ ঢাটারাইকেও তুলে নিয়ে চলে আসে। এরপরেই কৃষ্ণর বাড়িতে সিবিআই তল্লাশি চালায়, আর সেখান থেকে পাওয়া যায় একটা বালিশের কভার, একটা রক্তমাখা খুকরি এবং একটা ট্রাউজার। ঘটনার পর 2 বার পলিগ্রাফ টেস্ট এবং নার্কো টেস্ট করা হয় কৃষ্ণর। এই টেস্টে কৃষ্ণ আরও 2 জনের নাম করে, রাজকুমার এবং বিজয় মণ্ডল। নাম দুটো পাওয়ার পরেই সিবিআই রাজকুমার এবং বিজয় মণ্ডলেরও নার্কো টেস্ট করে। 3 জন লোকই নেপালের বাসিন্দা। একজন অর্থাৎ কৃষ্ণ রাজেশের ক্লিনিকের হেল্পার এবং অন্য 2 জন রাজেশের প্রতিবেশীর বাড়িতে কাজ করে। সিবিআই এর পক্ষ থেকে এই 3 জনকেই প্রাইম সাসপেক্ট বানানো হয়। 11ই জুলাই 2008 সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর অরুণ কুমার একটা প্রেস কনফারেন্স করে এই 3 জনের কথা বলে। অরুণ কুমার বলেন, 15ই মে রাতের দিকে হেমরাজ নিজে কৃষ্ণ, রাজকুমার এবং বিজয়কে মদ খাওয়ার জন্য ডেকেছিল। মদের নেশা হয়ে যাওয়ার পর কৃষ্ণ ওই দিন সবাইকেই বলে যে সে রাজেশ তালোয়ারের প্রতি বদলা নিতে চায়, কারণ রাজেশ তার ক্লিনিকে কৃষ্ণকে অপমান করেছে। মদ খেতে খেতে এই কথাগুলো বলার সময় আরশি তাদের কথাগুলোকে শুনে ফেলে। কথাগুলো শোনার পর আরশি কৃষ্ণকে ধমক দেয়, বলে এই সমস্ত কথা সে তার বাবা রাজেশ তালোয়ারকে বলে দেবে। ঠিক এই সময় কৃষ্ণর খুব রাগ হয় আর কোমর থেকে খুকরিটাকে বের করে আরশিকে ওখানেই হত্যা করে। এই ঘটনা হেমরাজ দেখার পর সে নিজেও খুব ভয় পেয়ে যায়। সে কৃষ্ণকে বলে এই হত্যার কথা সে নিজে রাজেশকে বলে দেবে। কথাগুলো শোনার পর কৃষ্ণ, বিজয় এবং রাজকুমার সবাই মিলে টানতে টানতে হেমরাজকে ছাদে নিয়ে যায় আর সেখানেই তাকে বেহুশ করে খুন করে। জয়েন্ট ডাইরেক্টর অরুণ কুমার আরও বলেন যে এই 3 জনের নার্কো টেস্ট করার সময় 3 জনাই আলাদা আলাদা কাহিনী শোনায়। কখনো তারা বলে আরশিকে কৃষ্ণ মেরেছে, আবার কখনো তারা বলে আরশিকে বিজয় মেরেছে, সবশেষে তারা বলে আরশিকে রাজকুমার মেরেছে। কিন্তু প্রত্যেক কাহিনীতেই হেমরাজকে ছাদে নিয়ে গিয়ে মারাটা কমন ছিল। এই টেস্টে তারা আরও বলে রাজকুমার নাকি আরশিকে নির্যাতন করতে চেয়েছিল, কিন্তু আরশি যখন বিরোধিতা করে তখন তারা তাকে ওই ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেরে ফেলে। সিবিআই এই 3 জনের বয়ান পাওয়ার পর 12ই জুলাই 2008 রাজেশ এবং নুপুরের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার জন্য 50 দিন পরে তাদের বেল দিয়ে দেওয়া হয়। কিন্তু সিবিআইয়ের কাছেও প্রমাণ খুবই কম। রাজকুমার, কৃষ্ণ এবং বিজয় মণ্ডলকেও দোষী প্রমাণ করার মতো নয়। যেহেতু নার্কো এবং অন্যান্য টেস্ট নেশার ওষুধ দিয়ে করা হয়, তাই এই বয়ান কোর্টের কাছে উপযুক্ত প্রমাণ নয়। ঘটনা এখানেই শেষ নয়, আবারও একটা কারণে সিবিআই মুখ থুবড়ে পড়ে। যখন বিজয় মণ্ডলের বাড়ির মালিক পুতিনবাবু এবং রাজকুমারের মালকিন অনিতা পুলিশকে বয়ান দেয় যে 15ই মে রাত্রি 12:30 পর্যন্ত তারা তাদের বাড়িতেই ছিল। অ্যাপার্টমেন্টের 6 জন সিকিউরিটিও দাবি করে যে 15ই মে রাত্রের দিকে রাজেশের বাড়ি থেকে কেউ বাইরে বেরো হয়নি, আবার বাইরে থেকে কোনো মানুষ এসে রাজেশের ফ্ল্যাটে ঢোকেও নি। এদিকে রাজেশের ঘরেতেও রাজকুমার, কৃষ্ণ এবং বিজয় মণ্ডলের কোনো রকম কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তদন্ত শুরুর দিকে কৃষ্ণর বাড়ি থেকে যে রক্ত মাখা খুকরিটা পাওয়া গিয়েছিল, রিপোর্ট আসার পর জানা যায় সেটা কোনো মানুষের রক্তই নয়, সেটা অন্য কোনো জানোয়ারের বা জন্তুর রক্ত। এই ঘটনা মিডিয়ার কাছে আসা মাত্র আবার একটা বড় সমস্যা তৈরি হয়। মিডিয়া সিবিআই এর ওপর অ্যালিগেশন লাগায় যে সিবিআই নাকি রাজকুমার, কৃষ্ণ এবং বিজয় মণ্ডলের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নিয়েছে। মিডিয়া আরও বলে নার্কো টেস্টের আগে নাকি সিবিআই নিজে থেকে একটা কাহিনী তৈরি করে ওই 3 জনের মাথায় সেট করে দেয়। সেপ্টেম্বর 2008 সিবিআইয়ের কাছে এই 3 জনের বিরুদ্ধে কোনো রকম কোনো শক্ত প্রমাণ না থাকার জন্য আদালত এই 3 জনকে মুক্তি দেয়। ছাড়া পাওয়ার পর বিজয় মণ্ডল মিডিয়ার কাছে দাবি করে যে নার্কো টেস্ট এবং বয়ান নেওয়ার আগে সিবিআই নাকি তাদের ওপর মানসিক এবং শারীরিক খুব অত্যাচার করেছে। এই সমস্ত ব্যাপার হওয়ার পর সমস্ত কেসটা একবারে ঘেঁটে ঘ হয়ে যায়। যেখানে উত্তর চায় সাধারণ মানুষ এবং মিডিয়া, সেখানে প্রশ্নের ওপর প্রশ্ন উঠে আসে। প্রথমে পুলিশ, তারপর সিবিআই এই কেসকে সলভ করা
দুর্বিষহ হয়ে ওঠে। বারবার সিবিআই তদন্তের উপর প্রশ্ন তোলে মিডিয়া। চলুন এবার শোনা যাক এই কাহিনীর তৃতীয় এবং অন্তিম অধ্যায়। এই ঘটনার প্রায় 1.5 বছর পার হয়ে গেছে। কোনো কিছু সুরাহা না দেখে উত্তরপ্রদেশ সরকার আবার নতুন করে একটা টিম গঠন করে। সেপ্টেম্বর 2009 এসপি নীলাভ কিশোরের নেতৃত্বে সেই নতুন টিম গঠন করা হয়। আবার শুরু হয় তদন্ত। আরশি এবং হেমরাজকে যে ডাক্তার পোস্টমর্টেম করেছিল, অর্থাৎ ডক্টর সুনীল দৌড়া এবং ডক্টর নরেশ রাজকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। আর এই জিজ্ঞাসাবাদে 1.5 বছর আগেকার রিপোর্ট আর এই জিজ্ঞাসাবাদের বয়ান সম্পূর্ণভাবে আলাদা। আগের রিপোর্টে আরশির প্রাইভেট পার্টে কোনোরকম কোনো ইনজিওর ছিল না, কিন্তু এই জিজ্ঞাসাবাদে ডক্টর সুনীল দৌড়া বলেন পোস্টমর্টমের সময় তিনি লক্ষ্য করেছিলেন যে আরশির মৃত্যুর পর কেউ হয়তো তার প্রাইভেট পার্ট কাপড় বা তোয়ালে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। দ্বিতীয়ত ডক্টর নরেশ রাজ বলেন যে পোস্টমর্টমের সময়ও হেমরাজের প্রাইভেট পার্ট বড় হয়েছিল। আর এটা থেকেই প্রাথমিকভাবে এটাই বোঝা যায় যে হেমরাজ আরশির সঙ্গে সঙ্গম করছিল বা সঙ্গম করার জন্য তৈরি হচ্ছিল। অক্টোবর 2009 সিবিআই টিম আবার নতুন করে রাজেশ তালোয়ারের বাড়িতে ক্রাইম সিন দেখতে যায়। ওই ক্রাইম সিন দেখার পর সিবিআই টিম দাবি করে যে হত্যা করার পর প্রমাণ লোপাট করার জন্য গোটা ঘরটাকে নতুন করে সাজানো হয়েছে। তারপর বাইরের মানুষকে খবর দেওয়া হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে আরশির কাকা আগের পুলিশ অফিসার কে গৌতমকে ফোন করে আরশির সঙ্গমের ব্যাপারটাকে পুরোপুরিভাবে চেপে যেতে বলেন। এরপরেই সিবিআই আরশি এবং হেমরাজের মাথার চোটের ব্যাপারটাকে পরীক্ষা করে। এখানে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই দাবি করে যে তাদের যে মাথায় চোট লেগেছে সেটা যেন একই রকম, ঠিক যেন ত্রিভুজের আকার। আন্দাজ করা হয় এই চোটটা গাল্ফ স্টিক দিয়ে করা হয়েছে। এদিকে রাজেশ তালোয়ার গাল্ফ খেলতে খুব ভালোবাসে। আর এখানেই সিবিআই টিম রাজেশের বাড়িতে যতগুলো গাল্ফ স্টিক ছিল সব কোটাকে তুলে ফরেন্সিক ল্যাবে পাঠায়। রিপোর্ট আসার পর জানা যায় 5 নম্বর গাল্ফ স্টিকটা কিছুদিন আগে খুব ভালো করে পরিষ্কার করা হয়েছে। এই ব্যাপারে যখন রাজেশকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে তখন রাজেশ বলে 4 এবং 5 নম্বর গাল্ফ স্টিক তার গাড়িতেই ছিল। গাড়ি সার্ভিসিং করার সময় সেই স্টিক দুটোকে পরিষ্কার করে হেমরাজের ঘরেই রেখেছিল সে। এখানে উঠে আসে আবার একটা নতুন তথ্য। আরশি হেমরাজের মৃত্যুর পর ক্রাইম সিনের পুলিশ যখন ছবি তোলে তখন সেই ছবিতে একটা স্টিকের ছবি উঠে আসে। এই সমস্ত ব্যাপার সামনে আসার পর সিবিআই টিম হেমরাজ এবং আরশি হত্যার পিছনে রাজেশ তালোয়ারের হাত আছে বলে জানায়। সিবিআই আরও বলে যে হেমরাজ এবং আরশির গলা কোনো ধারালো ব্লেড দিয়ে কোনো প্রফেশনাল মানুষই কেটেছিল। যেহেতু রাজেশ এবং নূপুর দুজনেই ডাক্তার, তাই এই কাজ তারাই করতে পারে। সিবিআই রাজেশকে দোষী মেনেছে ঠিকই, কিন্তু প্রমাণ করার মতো তাদের কাছে কোনো রকম কোনো শক্ত প্রমাণ নেই। এমনকি সিবিআই টিম যে ধারালো জিনিস দিয়ে গলাটা কাটা হয়েছিল সেই ধারালো জিনিসটাকেও তারা খুঁজে পায়নি। তাই ডিসেম্বর 2010 সালে সিবিআই ক্লোজ রিপোর্ট দিয়ে এই কেসকে বন্ধ করতে বলে। ব্যাপারটা এমন হয় যে কোনো রকম কোনো উপায় নেই সত্যটাকে খুঁজে বের করার। আর তখনই এমন কিছু ঘটে যায় যাতে করে রাজেশ এবং নূপুরকে দুজনকেই জেলের অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতে হয়। সিবিআই যে রিপোর্ট লিখেছিল তার মধ্যে লেখা ছিল এই কেস সলভ হয়নি ঠিকই, কিন্তু এই কেসের প্রধান সন্দেহের তালিকায় রাজেশ এবং নূপুর তালোয়ার। ঠিক এরপরেই সিবিআই এর রিপোর্টকে মিথ্যা প্রমাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাজেশ এবং নূপুর দুইজন মিলে সিবিআই এর স্পেশাল কোর্টে পৌঁছায়। আর এখানেই সম্পূর্ণ ব্যাপারটা ওলট পালট হয়ে যায়। 9 ফেব্রুয়ারি 2011 সিবিআই কোর্টের ম্যাজিস্ট্রেট প্রীতি সিং সিবিআই এর ক্লোজ রিপোর্টকে চার্জশিটে বদলে দেয় আর সিবিআইকে নতুন করে তদন্ত করার আদেশ দেন। এই কেসকে সিবিআই এর পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথা
তিনি লড়েন। উল্টো দিকে তালোয়ারের পক্ষ থেকে হরিশবাবু, মুকুলবাবু এবং রবিকা ম্যামদের মতো বড় বড় উকিলরা এই কেসকে লড়েন। এই কেস লড়ার জন্য তালোয়ার ফ্যামিলি থেকে কোনোরকম কোনো টাকা নেননি। 2 বছর লম্বা ডিবেট হওয়ার পর এপ্রিল 2013-তে সিবিআইয়ের পক্ষ থেকে একটা নতুন থিওরি পেশ করা হয়। সিবিআইয়ের কথা অনুযায়ী 15ই মে রাত্রে রাজেশ কিছু আওয়াজ শুনতে পায়। রাজেশ বিছানা থেকে উঠে বাইরে ডাইনিংয়ে এলে আওয়াজটা আরশির ঘর থেকেই আসছিল। একটু উকি মেরে রাজেশ আরশির ঘরের দিকে তাকিয়ে দেখে হেমরাজ এবং আরশি অবজেকশন অবস্থাতে ছিল। এটা দেখার পরেই রাজেশ রেগে লাল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে হেমরাজের ঘর থেকে গিয়ে গাল্ফ স্টিকটাকে নিয়ে আসে। দরজাটা খুলে ভেতরে ঢুকে হেমরাজের মাথার উপরে সজোরে ওই গাল্ফ স্টিক দিয়ে আঘাত করে। দ্বিতীয়বার ওই স্টিক মারার সময় আরশির মাথায় লেগে যায়। সাথে সাথেই দুইজন ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সমস্ত ব্যাপার হতে হতে নূপুরও জেগে যায়। সেও আরশির ঘরের মধ্যে চলে আসে। রাজেশ এবং নূপুর হেমরাজকে টেনে হিঁচড়ে ছাদের মধ্যে নিয়ে গিয়ে কোনো ধারালো ব্লেড দিয়ে হেমরাজের গলাটাকে ওখানেই কেটে দেয়। হেমরাজ ওখানেই পড়ে থাকে। রাজেশ এবং নূপুর ছাদের গেটটাকে লাগিয়ে দিয়ে আরশির ঘরে চলে আসে। ঠিক একই রকমভাবে ওই ব্লেডটাকে দিয়ে আরশির গলাটাকেও দুভাগ করে দেয়। এরপর নূপুর এবং রাজেশ গোটা ক্রাইম সিনকে নতুন করে রিঅ্যারেঞ্জ করে। মেঝেতে পড়ে থাকা সমস্ত রক্তকে পরিষ্কার করে ধারালো অস্ত্র এবং নিজেদের জামা কাপড়গুলোকে কোথাও একটা লুকিয়ে দেয়। রাজেশ ফ্ল্যাটের বাইরে গিয়ে মাঝের দরজাটাকে খুলে দেয় আর হেমরাজের ঘরের ভিতর দিয়ে ডাইনিং রুমে চলে আসে। যেন দেখে মনে হয় মারার পর হেমরাজ ওই দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। রাজেশ চাইছিল এই পুরো ব্যাপারটা পুলিশ টিম ইনভেস্টিগেশন করার সময় তারাও যেন কনফিউজ হয়ে পড়ে। ডাইনিংয়ে গিয়ে রাজেশ চেয়ারে বসে কয়েক পেগ হুইস্কি খায়। তারপর নূপুর এবং রাজেশ তাদের মাস্টার বেডরুমে শুয়ে পড়ে। সকালের দিকে ভারতী কাজে আসার পর একটা মিথ্যা কাহিনী সাজিয়ে ভারতীর সামনে তারা অভিনয় করে। সিবিআইয়ের এই থিওরিটাকে সত্য মেনে সিবিআইয়ের স্পেশাল কোর্ট নভেম্বর 2013 সালে রাজেশ এবং নূপুরকে হত্যা, প্রমাণ লোপাট করা, তদন্তের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং মিথ্যা এফআইআর করার জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এরপরেই সিবিআইয়ের টিম রাজেশ এবং নূপুরকে গ্রেপ্তার করে দাসনা জেলে বন্দি করা হয়। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। রাজেশ এবং নূপুর এরপর এই কেসকে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করে। যেহেতু সিবিআই এই কেসের কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি, তাই সিবিআইয়ের রিপোর্টকে এলাহাবাদ হাইকোর্ট মান্যতা দেয়নি। 12ই অক্টোবর 2017 রাজেশ এবং নূপুরকে এলাহাবাদ হাইকোর্ট বেনিফিট অফ ডাউট দিয়ে সেখান থেকে মুক্তি দিয়ে দেয়। থামুন, আরও আছে। এরপরেই সিবিআই এবং হেমরাজের স্ত্রী এলাহাবাদ কোর্টের এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। তখন থেকে এখনো পর্যন্ত এই কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে। এবার আপনি বলুন, এই ঘটনা শোনার পর আপনার কি মনে হলো? কোন থিওরিটা আপনার কাছে সত্য বলে মনে হলো? কারা মারল? বিষ্ণু শর্মা, নাকি কৃষ্ণ ঢাডা রায়, নাকি বিজয় মণ্ডল, নাকি রাজকুমার? আপনার যেটা সত্যি মনে হবে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এই সমস্ত ঘটনা আপনারা শোনার পর নিজেরাও খুব সাবধানে এবং সতর্কে থাকুন। সবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।